নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন ডক্টর নেহারঞ্জন গুপ্তর লেখা উপন্যাস বকুল গন্ধে বন্যা এলো। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম অর্থাৎ অন্তিম পর্ব। তাহলে চলুন শুরু করি। একটু পরেই ওপাশ থেকে পার্থর গলা ভেসে এলো। হ্যালো, কে? মিস্টার চৌধুরী কথা বলছি। কে আপনি? বলুন তো কে? সাড়া নেই অন্য পাশতে। মিষ্টি হাসির শব্দ তরঙ্গ একটা, তারপরই মৃদু নারী কণ্ঠস্বর আবার পার্থর কানে ভেসে এলো। কি চিনতে পারছেন না? চিনলাম, কিন্তু কি ব্যাপার? চিনেছেন? বলুন তো কে? মিতা দেবী। বাহ, এই তো দেখছি সত্যি সত্যিই চিনেছেন। শুনুন, ঠিক 9:15 আপনার ওখানে আমি পৌঁছাচ্ছি। আমার সঙ্গে এক জায়গায় আপনাকে যেতে হবে। কিন্তু আমার যে রাত 11টা পর্যন্ত অর্কেস্ট্রায় প্রোগ্রাম রয়েছে বাজাবার। একটা রাত না হয় রাত 9টায় আমার জন্য ছুটিই নিলেনি। পারবেন না? তা ঠিক নয়, তবে আবার কি? আমি যাচ্ছি, প্রস্তুত থাকবেন। শুনুন, মানে বলছিলাম। কিন্তু অন্যদিকে মিতা তখন ফোন নামিয়ে রেখেছে। আরসির সামনে দাঁড়িয়ে প্রসাধন করতে করতে গুনগুন করে আপন মনে গাইছিল তার প্রিয় গানটি, বকুল গন্ধে বন্যা এলো। কাঞ্চি এসে ঘরে ঢুকলো। আমাকে দেখেছিস? হ্যাঁ রে, শোন, আজ রাত্রে এখানে একজন খাবে। বাজার থেকে মাংস নিয়ে আয়, ভালো করে যেন রান্না করে। কাঞ্চি ঘর থেকে বের হয়ে গেল। শাড়ি আর যেন পছন্দই হয় না মিতার। রং পছন্দ হয়তো, পাড় পছন্দ হয় না, পাড় হয়তো রংটা শাড়ির মনে ধরে না। শেষ পর্যন্ত অনেক বাছাবাছি করে কালো জড়িয়ে পাড় সাদা জমিনের একটা দামি সিল্কের শাড়ি ও কালো সিল্কের উপর সাদা জরির বুনন একটা ব্লাউজ বেছে নিল। শাড়িটা পরে মাথায় তুলে দিল গুণ্ঠন। মাথায় ইতিপূর্বে কখনো গুণ্ঠন দেয়নি মিতা, এই প্রথম। ঠিক রাত 9:15 মিতার বিরাট প্লিমাউথ গাড়ি এসে বিচিত্র শঙ্খ হর্নের শব্দ তুলে ক্যাফে দ্য মনিকর পেভমেন্টের সামনে পার্ক করল। সঙ্গে সঙ্গে প্রায় কাচের দরজা খুলে হোটেল থেকে বের হয়ে এলো পার্থ। আজ আর গাড়িটা চিনতে পার্থর কষ্ট হয় না। সোজা সে গাড়ির সামনে আসতেই গাড়ির সামনে দরজা খুলে মিতা আহ্বান জানায়, আসুন। গাড়ির মধ্যে উঠে বসতেই সেই পরিচিত সেন্টের গন্ধটা এসে পার্থর নাকে ঝাপটা দেয়। গাড়ি ছেড়ে দেয় মিতা। এদিক ওদিক খানিকটা অনির্দিষ্টভাবে ঘুরে অবশেষে মিতা গাড়ি এনে পার্ক করলো রাত 9:45 নাগাদ চিত্রবাণী হাউসের সামনে। বসুন, আসছি। মিতা গাড়ি থেকে নেমে চলে গেল। সামনেই বিরাট ব্যাপার। ব্যানারে মিতা রায়ের বিচিত্র ভঙ্গির মনোহারিণী বিরাট একটি মুখ আঁকা রয়েছে। তার উপরে নিয়নে লেখা, রাত হলো অনেক। একটু পরেই মিতা ফিরে এসে বললে, চলুন। গাড়ি থেকে নেমে তাকালো মিতার দিকে পার্থ, কিন্তু গুণ্ঠনের তলায় মিতার মুখ ঢাকা পড়েছে। নিঃশব্দে মিতাকে অনুসরণ করে পার্থ হলের মধ্যে গিয়ে প্রবেশ করল। অন্ধকার ঘরে তখন স্ক্রিনে নিউজ শেষে ইন্টারভ্যালের পরে ছবির টাইটেল পড়েছে। নির্দিষ্ট সিটে গিয়ে বসলো দুজনে পাশাপাশি। রূপালী পর্দায় বিরাট দুটি নাম সর্বপ্রথম ভেসে ওঠে, মিতা ও কৃষ্ণকুমার অভিনীত রাত হলো অনেক। অপূর্ব লাস্যময়ী অভিনেত্রী মিতা রায় যেন কল্পনা দিয়ে গড়া সৌন্দর্যের তিলোত্তমা। কচ্ছিৎ কখনো সিনেমা দেখে পার্থ। অবাক বিস্ময়ে তন্ময় হয়ে দেখছিল সেই মিতার অভিনয়। আর যত দেখছিল ততই যেন মনের মধ্যে কোথায় একটা অস্বস্তির কাঁটা কিচকিচ করে বিঁধছিল। বেশভূষা ও অঙ্গভঙ্গি, হাসি ও চাহনির ভিতর দিয়ে অভিনয়ের যে মুহূর্তের মিতার যৌন আবেদন স্পষ্ট হয়ে উঠছিল, সেইগুলোই যেন পার্থর কুৎসিত মনে হচ্ছিল রুচির বিকার। কেমন লাগছে? ভালো না? সমস্ত হাউস তখন থেকে থেকে উল্লাস জানাচ্ছে। মিতা যেন পার্থর কথায় চমকে ওঠে, বলে, ভালো না? না কেন? আপনার চোখ থাকলে আপনি বুঝতে পারতেন ছবির প্রডিউসার টাকা দিয়ে আপনার নগ্ন দেহের আবেদনকে কি জঘন্য ও বিশ্রীভাবে এক্সপ্লয়েট করেছে। এর রেসপন্স আপনার অভিনয়ের নয়, নগ্ন দেহের। পার্থর কথাটা শুধু রুড হয়ে নয়, রীতিমতো যেন আঘাতও করে মিতার মর্যাদা বলে। তাড়াতাড়ি সে উঠে পড়ে বলে, চলুন। শেষ পর্যন্ত দেখবেন না? না, চলুন। অন্ধকারে দুজনে হাউস থেকে বের হয়ে এলো।
ইতিপূর্বে দু একটা কাগজে এই ধরনের ঠিক না হলেও স্পষ্টাস্পষ্ট অনুরূপ ইঙ্গিত দিয়ে বিশ্লেষণ মিতার করেনি তা নয়, কিন্তু মুখের ওপরে কেউ তাকে এমনি নিষ্ঠুর বিশ্লেষণে আঘাত করতে পারে এ যেন মিতার স্বপ্নেরও অতীত ছিল। শুধু আঘাতই নয়, বিশ্লেষণের দ্বারা অভিনেত্রীর জীবনে আজ যেখানে তার সব চাইতে বড় স্বীকৃতি এবং যেটা সে মুখে না স্বীকার করলেও মনে মনে স্বীকার করা ছাড়া আর উপায় ছিল না, সেইখানেই আজ পার্থ তাকে আঘাত করেছে অত্যন্ত স্পষ্ট ও রূঢ়ভাবে। গাড়িতে এসে উঠে বসে গাড়ি ছাড়তেই পার্থ শুধালো, কী হলো, অমন করে অর্ধেক বই হতে না হতেই উঠে এলেন কেন? আমি তো দেখতে চাইনি, আপনাকে দেখাতে নিয়ে গেছিলাম। তা আপনারই যখন ভালো লাগছিল না। কে বললে আমার ভালো লাগেনি? কেন? আপনি তো বললেন। আমি বলেছি? বলেননি? কুৎসিত জঘন্য। হ্যাঁ বলেছি, কিন্তু সেটা তো আপনার অভিনয়কে বলিনি। বলেছি ডাইরেক্টর ও ক্যামেরাম্যান আপনার দেহটাকে যেভাবে চোখের সামনে স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে সেইটা সম্পর্কেই। পার্থ শেষের কথাগুলো জবাব দেয় না মিতা। গত 4টে বছর ধরে চিত্রজগতে সাফল্যের সঙ্গে সঙ্গে মিতা দিনের পর দিন শুনে এসেছে জনে জনের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসাই কেবল। শুনে এসেছে তার দেহের প্রশস্তি, অভিনয়ের অত্যাচার্য ক্ষমতার কথায়। চাটুকার আর তোষামুদের দল তারা, কোনো না কোনো স্বার্থ ব্যতীত যাদের আর কোনো উদ্দেশ্যই নেই। আর তাদের সেই উচ্ছ্বাসের কল্পনার স্বর্গে সে করেছে স্বচ্ছন্দ বিহার লঘুপক্ষ ডানা মেলে যেন। কিন্তু পার্থ তো সে দলে পড়ে না, আর সেটা বুঝতে পারেনি বলেই পার্থর সমালোচনাটা মিতাকে আঘাত করেছিল। পার্থকে তার বাড়িতে নামিয়ে দিয়ে ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি পৌঁছে মিতা গাড়ি থেকে নেমে নিজের বসবার ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো। ঘরের মধ্যে বসে আছে সোফায় সনদ বোস, অর্থাৎ স্যান্টি। সামনে টেবিলের ওপরে রক্ষিত বিচিত্র হাঙ্গরমুখ অ্যাস্ট্রেটা দগ্ধ সিগারেটের শেষাংশে ও ছায়ে সুপকৃত হয়ে উঠেছে। কি ব্যাপার স্যান্টি, এত রাত্রে? সনদ অর্থাৎ স্যান্টি উঠে দাঁড়ালো। দু চোখে তার কুটিল দৃষ্টি। কোমরের বেল বাঁধা দামি ট্রপিক্যালের অ্যাসকলারের ট্রাউজার, গায়ে দামি ক্রিম রঙের সিল্কের শার্ট, কবজির উপরে হাতটা গোটানো। হাতের জ্বলন্ত সিগারেটটায় একটা টান দিয়ে সনদ বললে, হ্যাঁ তোমারই অপেক্ষায় মিতা। অর্কেস্ট্রার ওই ভায়োলিনিস্ট ছোকরাকে কবে থেকে পাকড়াও করলে? তীক্ষ্ণ জ্বলন্ত দৃষ্টিতে যেন তাকালো মিতা সনদের দিকে। কি ম্যাডাম, জবাব দিচ্ছ না যে? তুমি বোধহয় প্রকৃতস্থ নও সনদ। ইউ বেটার গো হোম। তাছাড়া রাতও অনেক হয়েছে। কথাগুলো বলে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায় মিতা। সনদ বোস অন্যকে ড্রিঙ্ক করায়, নিজে ড্রিঙ্ক করে না, অন্তত কথাটা তোমার অজানাত নয়। সনদ, কাকে চোখ রাঙাচ্ছ ম্যাডাম? সনদ বোসকে বোধহয় আজও চেনোনি। সহসা যেন সনদের শেষের কথায় মনের ভারসাম্য হারিয়ে ফেলে মিতা। একেই পার্থের কথায় মনটা বিষণ্ণ ও বিক্ষুব্ধ হয়েছিল কিছুক্ষণ থেকে। তার উপরে সনদ বোসের ভদ্রতা বিরুদ্ধ ব্যবহার তাকে যেন মুহূর্তে একেবারে ক্ষিপ্ত করে তোলে। কঠিন কণ্ঠে বলে মিতা, জানবো না কেন, খুব জানি। বাপের পয়সায় কাপ্তানি করে বেড়াচ্ছ কতগুলো লোফার গুন্ডা ক্লাসের বয়াটে ছোকরা জুটিয়ে, তাই বুঝি? কিন্তু সুন্দরী, আর একটা কথা হয়তো জানো না, যে মুখ আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চিত্রজগতে গ্ল্যামারের সৃষ্টি করেছ, ও মুখ আর চোখ একটি অ্যাসিড বার দিয়ে এমন করে দিতে পারে সনদ বোস যে... গেট আউট, গেট আউট, চিৎকার করে ওঠে মিতা। চিৎকার আর চেঁচামেচি শুনে ততক্ষণে পাঞ্জাবি দারোয়ান বলবীর সিং পার্লারে ছুটে এসেছে দরজার সামনে। ইসকো ঘাড় পাকারকে আভি বাহার নিকাল দো বলবীর, চিৎকার করে মিতা। ওকে, সনদ বোসের পরিচয় এবার তুমি ভালো করেই পাবে। ছায়াচিত্রের অভিনেত্রী কুলোটা। ঝড়ের মতোই কথাগুলো বলে সনদ বের হয়ে গেল। দু হাতে মুখ টেকে সোফার উপরে বসে পড়ল মিতা। ঝরঝর করে 10 আঙুলের ফাঁকে ফাঁকে অশ্রু গড়িয়ে পড়তে থাকি। ফিরতে এত রাত হলো যে পার্থ? মা মিনময়ী এসে পাশে দাঁড়ালেন। এ কি মা, তুমি এখনো জেগে আছো? হ্যাঁ, কিন্তু এত রাত হলো যে ফিরতে? সিনেমায় গিয়েছিলাম। তাছাড়া এমনি রাত করেই তো বরাবর আমি ফিরি মা, আজ তো নতুন নয়। কদিন থেকেই একটা কথা তোকে বলবো বলবো ভাবছিলাম। কি কথা মা? আর কেন, এবারে বিয়ে থা কর একটা। তুমি তো সব জানো মা। জানি বলেই তো বলছি। সে মরীচিকার আশায় আশায় আর থেকে লাভটা কি? আর তাছাড়া সেটা কি একটা বিয়ে?
মরিচিকা কিনা জানি না মা, আর ভিতরে যে ব্যাপারই থাক না কেন, তোমাকে তো আমি বলেছি সেদিন তাকে সর্বান্তঃকরণেই স্ত্রী বলে গ্রহণ করেছিলাম। কোথায় থাকে, কি নাম ধাম পরিচয় গোত্র কিছুই জানিস না। টাকার লোভে পড়ে কাকে না কাকে গিয়ে হুট করে বিয়ে করে বসেছিলি। আমার তো মনে হয় ও কোনো শয়তানের কারসাজি। তবু সেই আমার স্ত্রী মা, এ জীবনে আবার তাকে খুঁজে পায় ভালোই, নচেৎ যতদিন পর্যন্ত না জানছি সে বেঁচে নেই বা মৃত, ততদিন আর কাউকে স্ত্রী বলে অন্তত আমি গ্রহণ করতে পারবো না মা। এই 9 বছর ধরে তো কম খুঁজলি না। তাছাড়া সে যদি বেঁচেই থাকতো, তবে কি একটা না একটা সন্ধান তার পাওয়া যেত না ভাবিস? আজও তেমন করে আর কোথায় তার খোঁজ করতে পারলাম মা। কিন্তু আমি বা আর কতদিন বাঁচবো পার্থ? এ শূন্য ঘরে আর মন বসে না। একমাত্র ছেলে তুই আমার, তোর বিয়ে দিয়ে বউ ঘরে আনবো, সে স্বাদও কি মিটবে না? আর কিছুদিন তুমি অপেক্ষা করো মা। আমার ধারণা নিশ্চয়ই সে বেঁচে আছে, নিশ্চয়ই সে আমাকে খোঁজ করছে, তার সন্ধান আমি পাবই। মিনময়ী আর কোনো কথা বললেন না, ঘর থেকে বের হয়ে গেলেন। সত্যি কি তাহলে এই দীর্ঘ 9টা বছর ধরে মিথ্যে এক মরিচিকার পিছনেই আশায় আশায় আজও দিন গুনছে সে? কোনো দিনই এ জীবনে তার সন্ধান আর সে পাবে না। আশ্চর্য, সেই রাতটি একটি স্বপ্নের মতোই তার জীবনের পাতা থেকে চিরদিনের মতোই মুছে গিয়েছে। সে তাকে ভুলে গিয়েছে, এ কথা যেন মনে ভাবতেও পারে না। মন যেন তার কিছুতেই বিশ্বাস করতে চায় না যে সে তাকে সত্যি সত্যিই ভুলে যেতে পারে। আর এও তার মন বিশ্বাস করতে চায় না যে সে আর বেঁচে নেই। আছে, সে এই পৃথিবীর কোথাও না কোথাও নিশ্চয়ই আজও বেঁচে আছে। একদিন না একদিন তার সন্ধান সে পাবেই। তার স্ত্রী, তার সহধর্মিণী। মিথ্যা নয় তার জীবনের সেই আশ্চর্য রাতটি, মিথ্যা নয় তার সেই স্ত্রী, তার বধূ। সেই আশ্চর্য রাতটি, চোখ বুঝলেই আশ্চর্য সেই রাতটি যেন স্মৃতির পাতায় জ্বলজ্বল করে ওঠে। দুজনারই ইচ্ছে ছিল সে রাতটি তারা ঘুমাবে না, জেগেই দুজনা রাতটা কাটিয়ে দেবে। কিন্তু 8 ঘন্টা যেতে না যেতেই দু চোখে তার কি ঘুম যে নেমে এলো। করুণ কণ্ঠে সে যখন বললে বড় ঘুম পাচ্ছে যে, সেও বলেছিল আমারও, কিন্তু ঘুমাতে যে চায় না মিনু। মিনু বলে আমিও চাই না। তবু কেউই তারা সে রাত্রে জেগে থাকতে পারেনি, ঘুমিয়ে পড়েছিল তারা দুজনায়। তারপর ঘুম যখন ভাঙল, ঘড় 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 একটা শব্দ কানে এসে বাজছে, দুলছে যেন সব কিছু। দোলায় শুয়ে শুয়ে পার্থও যেন দুলছে। প্রথমটাই কিছুই বুঝতে পারে না, সব অস্পষ্ট ধোঁয়াটে। ক্রমশ সেই ধোঁয়াটে ভাবটা কেটে যেতে দেখলে অজানা একটা বাড়ির ছোট অপরিসর একটা ঘরে লোহার একটা খাটের ওপরে সে শুয়ে আছে। সেই আশ্চর্য রাত। তারপর সেখান থেকে অপরিচিত এই ঘরের মধ্যে সে এলো কি করে? সব যেন কেমন গোলমাল হয়ে যায়, বোধ শক্তিটা যেন জট পাকিয়ে যায়। একাকী একটা ঘরের মধ্যে সে শুয়ে, দ্বিতীয় আর প্রাণী ওই ঘরের মধ্যে নেই। খোলনা জ্বালাপথে বাহিরের দিকে তাকালো, কিন্তু কিছুই বুঝতে পারে না পার্থ। কোথায় সে? আর বুঝতে পারে না এখানেই বা সে এলো কি করে। অনেকক্ষণ ধরে যেন পার্থ ঘুমিয়েছে, শরীর যেন শিথিল অবসন্ন। তবুও উঠে বসলো পার্থ, চারিদিকে তাকালো। অপরিচিত ঘর, এ ঘর যেন কখনো দেখেনি। লোহার খাটের ওপর সাধারণ শয্যা, সেই শয্যার উপরে সে ঘুমিয়েছিল। ঘরের খোলা জানলাপথে সকালে রোদ এসে পড়েছে ঘরে। কত বেলা হয়েছে কে জানে। নিজের বেশভূষার দিকে তাকালো, নতুন একটা তাঁতের ধুতি ও একটা আদ্যির পাঞ্জাবি পরিধানে। খাট থেকে উঠে দাঁড়ানো পার্থ, ঘরের দরজাটার দিকে অতঃপর এগিয়ে গেল। দরজাটা খুলতে গিয়েও কিন্তু খুলতে পারল না, বাইরে থেকে দরজাটা বন্ধ, বোধহয় শিকল তোলা। কি ভেবে বার দুই দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই দাঁড়িয়ে একজন প্রৌঢ় ভদ্রলোক। আপনার ঘুম ভেঙেছে? 2বার এসে ইতিমধ্যে আমি দেখে গিয়েছি আপনি ঘুমাচ্ছিলেন। একটু অপেক্ষা করুন, আপনার নামে একটা চিঠি আছে, সুবোধবাবু আপনাকে দেবার জন্য বলে গেছেন। সুবোধ কোথায় তা তো জানি না, কাল রাত্রে আপনাকে এখানে রেখে চলে গেছে। এ বাড়িটা কার? রথিনবাবুর। রথিনবাবুকে? মস্ত বড় ব্যবসায়ী লোক, মস্ত ধনী। আপনি বুঝি এখানে থাকেন? হ্যাঁ, এ বাড়ির দেখাশোনা আমি করি। আপনি একটু অপেক্ষা করুন, চিঠিটা এনে দিচ্ছি আমি। ঘরের মধ্যে ফিরে এসে আবার পার্থ খাটের উপর বসল। একটু পরেই ভদ্রলোক একটি মুখ কাটা
খাম এনে পার্থর হাতে দিল। খামটা হাতে করে নিয়ে পার্থ সেটা পকেটে রাখতে গিয়েও কি ভেবে আবার সেটার মুখ ছেড়ে খুলতেই ভিতর থেকে 100 টাকার দুখানি নোট ও ছোট্ট একটা চিঠি বের হয়ে এলো। প্রথমেই চিঠিটা পড়ল পার্থ। প্রিয় পার্থ, তোমার বাকি 200 টাকা এই চিঠির সঙ্গে খামের মধ্যে রেখে দিলাম। এই চিঠি যে তোমাকে দেবে তাকে বললেই সে তোমাকে একটা গাড়ি ডেকে দেবে। রাত্রে তোমাকে নেশার দ্বারা ঘুম পাড়িয়ে এখানে তোমার অজ্ঞাতে সরিয়ে আনবার জন্য আমি দুঃখিত। এর প্রয়োজন হতো না, কিন্তু মেয়ে দেখে যে তোমার মাথা ঘুরে যাবে আর তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে যাবে এটা ভাবতে পারিনি। অন্য উপায় হয়েই এই ব্যবস্থা রাতারাতি অবলম্বন করতে হয়েছে। আর একটা কথা, গত রাত্রের কথা ভুলে যাবার চেষ্টা করো, কারণ ওটা একটা বিয়েই নয় এবং ও বিয়ে সমাজ বা আইন কোনোদিনই স্বীকার করবে না। ইতি সুবোধ। গাড়ি ডেকে দেব? দরকার হবে না বলে পার্থ ঘর থেকে বের হয়ে এলো। ভদ্রলোকই তাকে বাড়ি থেকে বের হবার পথটা দেখিয়ে দিলেন। কলকাতা শহরেই টালিগঞ্জ অঞ্চলে বাড়িটা একটু ভিতরের দিকে এবং খানিকটা হাঁটতেই বড় রাস্তা পাওয়া গেল। অত্যন্ত পিপাসা পেয়েছিল। একটা ছোট চায়ের দোকানে ঢুকে চা দিতে বলল পার্থ। নিম্ন শ্রেণীর কয়েকটা লোক দোকানে বসে চা পান করছিল। পার্থকে অমন পরিষ্কার বেশভূষায় দোকানে ঢুকতে দেখে তার দিকে তাকালো। চা পান করে পকেট থেকে পয়সা বের করে দিয়ে আবার পথে এসে নামলো পার্থ। মেসে ফিরে এলো বেলা 11টা নাগাদ। চিৎপুর অঞ্চলে গলির মধ্যে অন্ধকার একটা মেসে সে সময় থাকতো পার্থ। মেসে এসে প্রথমেই পার্থ সুবোধের খোঁজ করলো, কিন্তু ভিতের কাছে শুনল আগের দিনই দ্বিপ্রহরের দিকে নাকি সুবোধ মেসের পাওনা গন্ডা সব মিটিয়ে দিয়ে চলে গেছে। কোথায় গিয়েছে কেউ কিছু বলতে পারল না। স্নান সেরে কিছু মুখে দিয়ে পার্থ আবার শয্যার উপরে এসে শুয়ে পড়ল। নতুন করে যেন গত রাত্রে ব্যাপারটা সে ভাববার চেষ্টা করে। সমস্ত ব্যাপারটা যেন আগাগোড়া একটা স্বপ্ন। পকেট থেকে সুবোধের চিঠিটা বের করে আবার পড়ল। সুবোধের সঙ্গে তার আলাপ এই মেসেই বছরখানেক আগে। বছর 3 আগে গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পরই মামা তাকে ডেকে বলে আর তার ভার তিনি বইতে পারবেন না, নিজের ব্যবস্থা সে এবারে নিজে করলেই ভালো হয়। তবে যতদিন না সে একটা কাজকর্ম জুটিয়ে নিতে পারে তার মা তার কাছেই থাকতে পারে। অগত্যা তার কয়দিন পরেই পার্থকে বের হয়ে পড়তে হয়। 10টি টাকা ও বেহালার বাক্সটি নিয়ে চলে আসে পার্থ কলকাতায়। 10টি টাকা মাত্র সম্বল নিয়ে কোনো হোটেলে ওঠা যায় না, আর উঠলেও 2-3 দিনের বেশি সেখানে থাকা চলবে না। এবং শুধু তো তাই নয়, ওই 10টি টাকাই তো মাত্র সম্বল। শেষ হয়ে গেলে তখন কিসে চলবে তা? পাইস হোটেলে একবেলা খায়, স্টেশন প্ল্যাটফর্মে শুয়ে রাত কাটায় এবং সারাটা দিন চাকরি ও আশ্রয়ের সন্ধানে ঘুরে ঘুরে বেড়ায় পার্থ। অপরিচিত শহর, কেউ তাকে চেনে না, কোনো সুপারিশপত্রও নেই। কে দেবে এই শহরে তাকে চাকরি, আর কেই বা দেবে তাকে আশ্রয়? ক্রমে হাতের সম্বল 10টি টাকাও ফুরিয়ে আসে। চোখে অন্ধকার দেখে পার্থ। ওই সময় একদিন শ্যামবাজার অঞ্চলে ঘুরতে ঘুরতে মায়ের দুঃসম্পর্কীয় ভাই নকুর মামার সঙ্গে পথের মাঝখানে দেখা হয়ে গেল পার্থ। তো নকুর মামা যাত্রা দলে চাকরি করেন। যাত্রা দলে অভিনেতা। দেখতে কালো হলেও বেশ সুন্দর চোখ মুখের গঠন ও চেহারা, মাথায় বাবরি চুল। যাত্রার দলে ভালো ভালো পাঠ অভিনয় করেন। অভিনয়ে নামও আছে যথেষ্ট। অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। প্রথমটাই চিনতে পারেনি নকুর মামা পার্থকে, কিন্তু পার্থ যখন নকুরচন্দ্রের পায়ে ধুলো নিয়ে বললে, আমাকে চিনতে পারছেন না নকুর মামা, আমি পার্থ, পলাশডাঙ্গার। আরে আরে, আমাদের মিনময়ী ছেলে না তুই? আগে হ্যাঁ। তা এখানে কি করছিস? একটা চাকরির চেষ্টায় ঘুরছি। চাকরি? চাকরি কি গাছের ফল যে আঁকশি দিয়ে পেরে নিবি? তা আছিস কোথায়? রাস্তায় রাস্তায় ঘুরছি। তা হতভাগা, আমার ওখানে যাসটি কেন? চ চ। নকুর মামার সঙ্গে তার বেনেটোলার বাড়িতে গিয়ে উঠল পার্থ। নকুর মামা একা লোক, বিয়ে থা করেননি। বাসায় লোকজনের মধ্যে একজন ঠাকুর ও একজন চাকর। ছোট একটা বাড়ির নিচের তলায় 3খানা ঘর নিয়ে নকুর মামা থাকেন। যাত্রা দলের অভিনয় করলেও আয় নেহাত খারাপ করেন না, তবে খুব বেশি শৌখিন প্রকৃতির ও খায়ে লোক বলে যত্র আয় তত্র ব্যয়। নকুর মামার ওখানেই আশ্রয় পেল পার্থ। কিন্তু মাস 2 চলে গেল, চাকরির আর কোনো সুবিধাই হয় না। সামনেই পূজা আসছে। নকুর মামার শ্রী দুর্গা অপেরা পার্টির
নতুন বইয়ের মহলা চলছে পুরোদমে। দিবারাত্র বেশিরভাগ সময়ই নকুর মামা রিহার্সালের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকেন। কখন আসেন কখন যান কিছুই ঠিক থাকে না। পার্থর সঙ্গে বড় একটা দেখাও হয় না। সেদিন সারাটা দ্বীপ্রহর চাকরির সন্ধানে ঘুরে ঘুরে পার্থ সবে এসে বিছানায় শুয়ে ক্লান্ত হয়ে চোখ বুজেছে। দরজার গোড়ায় নকুর মামার স্বর শোনা গেল, পার্থ ঘরে আছিস নাকি? হ্যাঁ মামা। নকুর মামা ঘরে এসে ঢুকলেন। কী রে, চাকরি টাকরির কোনো সুবিধা হলো না? তা এক কাজ কর না। কি মামা? তুই তো দেখি চমৎকার বেহালা বাজাস। রাত্রে মধ্যে মধ্যে পার্থ বেহালা বাজাতো, বোধ হয় তাই শুনে থাকবেন মামা। পার্থ বলে নিম্ন কণ্ঠে, সামান্য একটু আধটু বাজায়। পাঠ টাট করা অভ্যেস আছে? পাঠ? হ্যাঁ রে, অভিনয় স্কুলে দু একবার রিসাইটেশন করেছি। চেহারা আছে, গলা আছে, ওতেই হবে। নে ওর দেখি, চল আমার সঙ্গে। কোথায়? এবারে আমরা স্বর্ণলতা অভিনয় করছি। যে ছোকরা নীলকমলের রোল করছিল কাল সে চাকরিতে জবাব দিয়ে চলে গিয়েছে। তুই যদি ওই পাঠটা করে দিতে পারিস তো একটা হিললে হয়ে যাবে। কিন্তু মামা, কি হলো? যাত্রার দলে চাকরি বুঝি মন উঠছে না? না তা নয়, কিন্তু আমি কি পারবো? পারবি না মানে? আলবাত পারবি। আমার ভাগ্নে না তুই? নে ওঠ। এক প্রকার জোর করেই যেন ধরে নিয়ে গেল পার্থকে নকুর মামা রিহার্সেলে। দলের ম্যানেজার শশীকান্ত পার্থর চেহারা ও গলা শুনে ভারী খুশি। সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল পার্থ। সিজনে মাসে 50 টাকা ও অফ সিজনে 30 টাকা মাস মাস। পদ্ম আঁখে আজ্ঞা দিলে আমি যাব পদ্ম বনে। বেহালার হাতটিও ছিল মিষ্টি এবং গলাও ছিল সুরেলা পার্থ। পার্থর গান আর বাজনা, সেই সঙ্গে অভিনয়, দর্শকজন বাহবা বাহবা করে ওঠে। মাস পাঁচেক ধরে পার্থ শ্রীদুর্গা অপেরা পার্টির সঙ্গে কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নবদ্বীপ, বহরমপুর নানা জায়গায় অভিনয় করে একদিন আবার কলকাতায় ফিরে এলো। কিন্তু এই জীবন ভালো লাগে না পার্থ। ইতিমধ্যে হাতেও কিছু জমে গিয়েছে। পার্থ আবার নতুন করে চাকরির সন্ধানে ফিরতে লাগলো এবং ওই সময়ই যাত্রার দলের এক বাজিয়ে বন্ধুর সাহায্যে শহরে এক থিয়েটারে বেহালাবাদক হিসাবে যন্ত্রসঙ্গীতের দলে মাস মাস 70 টাকা মাইনেতে চাকরি পেয়ে গেল পার্থ। এবং থিয়েটারে যন্ত্রসঙ্গীতের দলে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে এতদিন পরে সত্যিকারের মন প্রাণ যেন ঢেলে দেয় পার্থ তার সুরের সাধনায়। নামকরা একজন বেহালাবাদকের কাছে গিয়ে সে অবসর সময়ে শিক্ষা নিতে থাকে। বেহালাবাদক মিস্টার রবিনসন ক্রিশ্চান। যথেষ্ট বয়স হয়েছে। পার্থর হাতের কাজ ও তার নিষ্ঠা দেখে তাকে সাগ্রহে নিজের কাছে যেন টেনে নিলেন। কিন্তু দুর্ভাগ্য, রবিনসন হঠাৎ মারা গেলেন। শিক্ষা বন্ধ হয়ে গেল পার্থর ইচ্ছা আরও সে শিক্ষা নেয়, কিন্তু উপযুক্ত শিক্ষকের সন্ধান পায় না। ওই সময়েই মামার আশ্রয় ছেড়ে চিতপুরে গলির মধ্যে একটা মেস হোটেলে এসে আশ্রয় নেয় পার্থ। সেইখানেই সুবোধের সঙ্গে তার একদিন আলাপ হয়। ওই সময় একদিন পার্থ শোনে পার্ক সার্কাসে নামকরা এক বৃদ্ধ বেহালাবাদক আছেন, ইহুদি। একদিন তার সঙ্গে সন্ধ্যার পরে গিয়ে দেখা করল পার্থ, কিন্তু তিনি একটি বছর শিক্ষা দেওয়ার জন্য 2000 টাকা চেয়ে বসলেন। অনেক কাকুতি মিনতি করায় শেষটায় 1000-এর শিক্ষিত হলেন। 500 টাকা অগ্রিম দিতে হবে। কিন্তু অত টাকা পার্থ একসঙ্গে পাবে কোথায়? যা রোজগার করে তা থেকে 30টি করে টাকা দেশে মাকে পাঠায়, বাকি টাকায় কোনো মতে তার নিজের খরচ চালায়। নকুর মামার কাছে একদিন গেল পার্থ, কিন্তু যাত্রা দলে কাজটি ছেড়ে দেওয়ায় পার্থর ওপরে সন্তুষ্ট ছিলেন না নকুর মামা। সেখানে কোনো সুবিধা হলো না। টাকাটার জোগাড় যখন সম্ভব নয়, তখন শিক্ষা নেওয়ার আশা সুদূর করা হতো। এমন সময় সুবোধ একদিন তাকে এসে বললে, একটা কাজ করে দিতে পারো পার্থবাবু? কি কাজ? কাজটা অবশ্যই বিশেষ এমন কিছুই নয়, তবে সেই জন্য কিছু তোমার প্রাপ্তিযোগ ঘটবে। কাজটা কি শুনি? বিশেষ কিছুই নয়, একজনকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠান বলতে পারো। মেকি বিয়ে করতে হবে। মেকি বিয়ে? তার মানে? বললাম তো, একটা লোক দেখানো এলেবেলে অনুষ্ঠান মাত্র। খেপেছ? নিজেরই পেটের ভাত কখন জুটবে কখন জুটবে না, তার উপর আবার একটা বিয়ে? আরে বললাম তো, এলেবেলে বিয়ে। স্রেফ ওই একটা রাত্রেরই ব্যাপার। তারপর আর তোমার সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না তার। এমন হয় নাকি?
কি যে সব আবোল তাবোল বলো সুবোধ। শোনো পার্থ, তারা শুধু বিয়ের নামমাত্র একটা অনুষ্ঠানই চায় এবং সেজন্য একজন পাত্রের দরকার। সেই কাজটুকুই তোমাকে করে দিতে হবে। সে তো তুমিও করে দিতে পারো। না, হ্যাঁ, আমি তাদের চেনা জানার মধ্যে, আমার দ্বারা হবে না। তাছাড়া লোকটা আমাকে দেখতে পেলে হয়তো গোলমাল বাঁধাবে। না ভাই, ক্ষমা করো, ওসব আমার দ্বারা হবে না। শুনেই মনে হচ্ছে যেন কেমন গোলমালের ব্যাপার। ভেবে দেখো, নগদ 100-3 টাকা পেয়ে যেতে, অথচ সত্যিই কোনো ঝামেলার ব্যাপার ছিল না। না ভাই, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় পার্থর ক্ষতিটাই বাকি। নগদ 100-3 টাকা পাওয়া যেত, পরক্ষণেই আবার মনে হয় কে জানে ব্যাপারটার মধ্যে কী সব গোলমাল আছে। এলেবেলে বিয়ে আবার হয় নাকি? শেষ পর্যন্ত হয়তো ওই এলেবেলে বলে ফাঁকতালে একটা বউ ঘাড়ে এসে চেপে বসবে। তখন একুল ওকুল দুকুলই যাবে। সাত করে কে গোলমালের মধ্যে মাথা গলাতে যায়? কিন্তু কথাটা যতই ভাবে পার্থ, সুবোধের প্রস্তাবের অন্য দিকটাও তার মনে লোভ যে জাগায় না তাও নয়। আবার মনে হয় এমন খেলা খেলা বা মিথ্যে মিথ্যে বিয়ে হয় নাকি, না কখনো হতে পারে। তবে আজব শহরেই কলকাতা, এখানে কি যে হয় আর কি যে হয় না কেউ বলতে পারে না। সুবোধকে ব্যাপারটা ভালো করে জিজ্ঞাসা করা প্রয়োজন। পরের দিনই পার্থ সুবোধকে শুধালো, আমাকে ব্যাপারটা একটু সত্যিকার বুঝিয়ে দেবে সুবোধ? সে তো সেদিনই তোমাকে বললাম, কোনো ঝক্কি নেই এর মধ্যে। সত্যি সত্যি কিছু আর বিয়ে নয়, বিয়ের একটা অনুষ্ঠান মাত্র, একটা কুসংস্কার মাত্র। কিন্তু এমন হয় নাকি? হয়, যারা করাতে চাইছে তাদের মধ্যে হয়। কী রকম? এ হচ্ছে এক শ্রেণীর স্ত্রীলোকদের ব্যাপার। সব তোমাকে পরে বুঝিয়ে বলবো। তবে এইটুকু জেনে রাখো, তারা নিজেরাও যেমন, এমনকি মেয়েটিও যেমন তোমাকে কোনো দিনই তার স্বামী বলে স্বীকৃতি দেবে না, তেমনি আইনও কোনো দিন তোমাকে দাবি মেনে নিতে বাধ্য করাতে পারে না। বললাম তো, কুসংস্কারজাত একটা অনুষ্ঠান। বেশ, আমি রাজি আছি, তবে 500 টাকা আমি চাই। বেশ, আমি তাহলে পরে তোমাকে জানাবো, সুবোধ বললে। দিন 2 পরে সুবোধ এসে বললে, তাই হবে, 500 টাকায় সে পাবে। আমাকে কিছু টাকা অগ্রিম দিতে হবে। তাই হবে, সুবোধ জবাব দেয়। নির্দিষ্ট দিন রাত্রি 9টা নাগাদ সুবোধ একটা ট্যাক্সিতে চাপিয়ে পার্থকে সরোজিনীর গিরিয়ে নিয়ে চলল। সারাটা পথ পার্থ এমনই অন্যমনস্ক ছিল, ট্যাক্সি কোথা দিয়ে কোন পথ ধরে যাচ্ছে সেদিকে কোনো নজরই দেয় না, এবং অন্ধকারে ট্যাক্সি থেকে নেমেও জায়গাটা চিনতে পারে না, কারণ ওই পল্লীতে ইতিপূর্বে কোনো দিনই পার্থ আসেনি। সুবোধের সঙ্গে তারপর দীর্ঘ 3 মাস আর দেখা হয়নি পার্থ। কিন্তু যে টাকার জন্য পার্থ ওই কাজ করল, সেই টাকাই যেন পার্থর কাছে আজ মিথ্যে হয়ে গেল। কোনো কিছুই যেন আর ভালো লাগে না পার্থর। থিয়েটারে যায়, নিজের কাজটুকু হয়ে গেলেই আবার চলে আসে। তারপর ক্ষীণ স্মৃতির অন্ধকার হাতড়ে হাতড়ে সারাটা কলকাতা শহর ঘুরে ঘুরে বেড়ায় সেই মেয়েটির খোঁজে, তার মিথ্যে মিথ্যে বিয়ে করা স্ত্রীর খোঁজে। কানে আসে সেই কণ্ঠস্বর, কি নাম তোমার? মিনতি, ডাকনাম মিনু। আবার কখনো কখনো কানে আসে সেই কথাগুলো, আপনি আপনি কি তাহলে আমাকে ত্যাগ করে আবার বিয়ে করবেন? না মিনু, তোমাকে দেখবার আগে আমার মনে যাই থাক না কেন, আজ থেকে তুমিই আমার স্ত্রী। যেন আর কখনো দ্বিতীয় নারী আমার জীবনে আসবে না। শেষ পর্যন্ত একদিন চাঁদনিতে অকস্মাৎ সুবোধের সঙ্গে দেখা হয়ে গেল পার্থ। এই যে সুবোধ। তারপর পার্থবাবু কেমন আছেন? ভালো। এ কমাস আপনি ছিলেন কোথায়? জানেন তো, টোবাকো কোম্পানির ভ্রাম্যমাণ সেলিং এজেন্ট আমি। হঠাৎ আসাম চলে যেতে হয়েছিল। ও, তা চলুন না ওই চায়ের দোকানটায়, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বেশ তো, চলুন। দুজনে এসে একটা চায়ের দোকানে ঢুকলো এবং পার্থই 2 কাপ চায়ের অর্ডার দিল। চা পান করতে করতে এক সময় পার্থ বলে, একটা কথা বলবো সুবোধবাবু, কিছু মনে করবেন না তো? না না, বলুন না। সেই মেয়েটির নাম ধাম ঠিকানা আমি চাই। কার বলুন তো? কোন মেয়েটি? একটু বিস্ময়ের সঙ্গেই যেন তাকায় সুবোধ পার্থর মুখের দিকে। ব্যাপারটা যেন সে সঙ্গে সঙ্গে হৃদয়ঙ্গম করে উঠতে পারে না। ওই যে 3 মাস আগে এক রাত্রে যার সঙ্গে আমাকে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছিলেন। এবার হো হো করে হেসে ওঠে সুবোধ। পার্থ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সুবোধের মুখের দিকে। তারপর মৃদু কণ্ঠে বলে, হাসছেন যে? হাসবো না?
সেই সুন্দর মুখটি বুঝি আজও ভুলতে পারেননি পার্থবাবু? তা আপনার দোষ দেওয়া যায় না। ছোকরির চেহারাটা। সুবোধবাবু, চাপা কণ্ঠে গর্জে ওঠে পার্থ। কি হলো? তা ডিড ইউ এনজয় দ্যাট নাইট? বলে অর্থপূর্ণ দৃষ্টিতে বাঁকাভাবে সুবোধ তাকালো পার্থের মুখের দিকে। সুবোধের মুখ পানে না চেয়েই পার্থ বলে উঠলেন, ছি সুবোধবাবু, আরে মশাই, ব্যাপারটা এখনো তাহলে বুঝতে পারেননি? কি? ও তো বারবনিতাদের একটা কুসংস্কারজনিত অনুষ্ঠান মাত্র। বারবনিতা? হ্যাঁ। তাহলে সেই মেয়েটি সরোজিনীর বাবু রথিনবাবুর? তা জানি না, তবে সরোজিনীর কাছেই শুনেছিলাম মেয়েটিকে নাকি ছোটবেলায় তারা প্রয়াগের মেলায় কুড়িয়ে পায়। তবে তবে সে তো বেশ্যার মেয়ে নয়। নয় যে তাই বা কী করে বলা যায়? কেন? এই তো বললেন তাকে প্রয়াগের মেলায় কুড়িয়ে পাওয়া গিয়েছিল। হ্যাঁ তাই। তবে কি জাত, কি গোত্র, কার মেয়ে, কিছুই তো জানা নেই। অজ্ঞাত, অপরিচিত। কিন্তু তার খোঁজ আর কেন? এতদিনে হয়তো পাকাপোক্তভাবে সে দেহ প্রসারিণী হয়ে উঠেছে। না, মিনতি তা কখনো করতে পারে না। আরে মশাই, না পারলেই কি হবে নাকি? সরোজিনী আছে না, রতিনবাবু আছে না, আপনি আমাকে তার ঠিকানাটা বলে দেন। কেন, যাবেন বুঝি সেখানে? হ্যাঁ, বেশ, কিন্তু বুঝতেই তো পারছেন জায়গাটা ভদ্রলোকে যাতায়াতের পক্ষে সুবিধার নয়। তা হোক, তবু যাবেন? হ্যাঁ যাব। মশাই, পাড়াটা সত্যিই ভালো না। তাছাড়া সরোজিনীকে আমি চিনি, হাতে ওর অনেক গুন্ডা আছে, হয়তো মারধরও খেতে পারেন। কেন ভদ্রলোকের ছেলে ওসব ঝামেলার মধ্যে যাবেন মশাই? ঠিকানাটা আপনি দিন সুবোধবাবু। যাবেনই তাহলে? বললাম তো আপনাকে। বেশ, তবে ঠিক হয়ে থাকবেন। কাল সন্ধ্যার পর আমি পৌঁছে দেব আপনাকে। ঠিকানা দিলেও আপনার মতো লোকের পক্ষে সে জায়গা চিনে যাওয়া সম্ভব হবে না। আপনি সেই মেসেই আছেন তো? হ্যাঁ, যাবক্ষণ আমি সন্ধ্যায়। সেই পাপপুরিতে মাত্র 2 রাত পার্থ গিয়েছিল। সুবোধই তাকে সেখানে নিয়ে গিয়েছিল এবং সেখানকার একটি মেয়ে লতার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে চলে এসেছিল সুবোধ। লতার কাছেই পার্থ মিনতির ইতিহাসটা জানতে পারে। প্রথমটাই লতা কিছুই বলতে চায়নি। তারপর কি জানি কেন পার্থর অনুরোধ সে ঠেলতে পারেনি। আপনি আমার কাছ থেকে ব্যাপারটা জেনেছেন শুনলে বাড়িওয়ালি মাসে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বাবু। তোমার ভয় নেই। এ কথা কোনোদিন কাউকে আমি বলবো না যে তোমার কাছ থেকেই সব আমি জেনেছি। লতা ব্যাপারটা জানতো। তার মুখ থেকেই পার্থ মিনতির সত্যিকারের ইতিহাসটা জানতে পারে। লতা বলেছিল, ও মেয়ের মুখের দিকে চেয়েই আমি বুঝেছিলাম বাবু, সে আমাদের দলের নয়। তাই তো অমন করে দোতলা থেকে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর আর কোনো খবর তোমরা জানো না লতা? না, পুলিশের ভয় আছে না, কেঁচো খুঁড়তে হয়তো সাপ বেরোবে, এরা নিজে থেকে চুপ করে গিয়েছে। আচ্ছা, কোথায় সে যেতে পারে বলে মনে হয় লতা? তা বলতে পারি না বাবু, তবে এইটুকু হলফ করে বলতে পারি খারাপ রাস্তায় সে যায়নি। তারপর কি কম খুঁজেছে পার্থ মিনতিকে, কিন্তু তার কোনো সন্ধানই আর পায়নি। সেই ইহুদি ওস্তাদের কাছে আর বেহালার শিক্ষা নেওয়াও পার্থর হয়নি। সেই 500 টাকা প্রাণে ধরে সে খরচ করতে পারেনি। সযতনে একটা খামের মধ্যে ভরে বাক্সর তলায় রেখে দিয়েছে। আরও তারপর কতদিন কেটে গিয়েছে। বেহালা বাজিয়ে এখন পার্থ ভালোই রোজগার করে। বাড়ি ভাড়া করে মাকেও নিয়ে এসেছে। কিন্তু জীবনের হঠাৎ আসা সেই আশ্চর্য রাত্রির কথাও যেমন ভুলতে পারেনি, তেমনি ভুলতে পারেনি সেই মেয়েটিকে, মিনতিকে। কেন যেন মনে হয় আজও পার্থর মিনতির সন্ধান সে আবার একদিন পাবেই। মিনতি হারিয়ে যায়নি। তার জন্য জীবনে বাকি কটা দিন যদি তাকে অপেক্ষা করতে হয়ও সে অপেক্ষা করবে। সে যে তাকে কথা দিয়েছিল তার জীবনে সেই একমাত্র নারী, সেই তার স্ত্রী, সত্যিকারের সহধর্মিণী। সে রাতের মন্ত্রের মধ্যে ফাঁকি থাক আর যাই থাক, সে রাত্রে সে যখন মিনতিকে কথা দিয়েছিল, সমস্ত অন্তর দিয়ে সে কথা দিয়েছিল তার জীবনে দ্বিতীয় কোনো নারীর আর আবির্ভাব ঘটতে পারে না। সেদিন কি একটা পর্ব উপলক্ষে ছুটি। মা গিয়েছেন গঙ্গা স্নানে। পার্থ একা একা ঘরের মধ্যে বসে বেহালায় একটা নতুন সুর সৃষ্টি করবার চেষ্টা করছে। সিঁড়িতে খটখট জুতোর শব্দ শোনা গেল। অনিতার ভাইয়ের কণ্ঠস্বর শোনা গেল। সোজা ওপরে চলে যান। পার্থ তো তার ঘরে বসে বাজাচ্ছে, ওই শুনুন। পরক্ষণেই পার্থ যেন ভূত দেখার মতোই চমকে ওঠে। খোলা দরজার সামনে দাঁড়িয়ে মিতা। এ কি,
আপনি? হ্যাঁ, মহম্মদ তো আর পর্বতের কাছে যাবে না, তাই পর্বতকেই মহম্মদের কাছে আসতে হলো। মৃদু হেসে কথাটা বলতে বলতে মিতা এসে ঘরে প্রবেশ করলো। অতি সাধারণ বেশভূষা আজ পরিধানে মিতার। সাধারণ কালো পাড় একটি তাঁতের শাড়ি, গায়ে তদরূপ একটি সাধারণ সাদা ব্লাউজ, মাথায় ঈষৎ গুণটুন তোলা, চোখে মুখে কোথাও প্রসাধনের চিহ্নমাত্রও নেই, হাতে একগাছি করে সোনার কঙ্কন, পায়ে সাধারণ চপ্পল। পার্থ নির্বাক। বসতেও বুঝি বলবেন না? সত্যি, একেই বলে বরাত। অন্য কোথাও গেলে এতক্ষণ হয়তো মিতা দেবীকে কোথায় বসাবে, কি তাকে নিয়ে করবে ভেবে অস্থির হয়ে উঠত। অথচ সেদে এলাম আপনার এখানে, আপনি এখনো পর্যন্ত একবার বসতেও বললেন না। আপনার মতো ধনী সর্বজন বন্দিতার খেয়াল হয়েছে এই গরিব নগনের ঘরে এসেছে, কিন্তু কোন দুঃসাহসে আমি আপনাকে বসতে বলি বলুন তো? তাই বুঝি? কথাটা কি মিথ্যে? আপনিই বলুন। তাই বুঝি সসম্ভ্রমে এখনো আপনি বলে সম্বোধন করেন? কথাটা বলে আর অপেক্ষা না করে মিতা ঘরের মধ্যে যে ছোট টুলটি ছিল সেটার ওপরেই বসে পড়ে। আপনার বুঝি আর শুটিং নেই? শুটিং বুঝি রোজ থাকে? তাছাড়া বড় অভিনেত্রী আমরা, ডেট চাইলেই কি ডেট পাওয়া যায় নাকি? কিন্তু ওসব শুটিংয়ে গল্প করতে আপনার কাছে আসেনি। তবে কী জন্য এসেছেন? সাধারণ ঘরোয়া গল্প বলতে শুনতে। আপনার মা কোথায়? মা? হ্যাঁ, চলুন না, তার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। মা তো বাড়িতে নেই, গঙ্গা স্নান করতে গিয়েছে। ও, তা অনিতা দেবী? তার সঙ্গেই না হয় একটু আলাপ করিয়ে দিন। সেও মার সঙ্গে গিয়েছে। তাহলে আর কি হবে, উঠি। আচ্ছা, চলি, নমস্কার। যেমন এসেছিল মিতা তেমনি বের হয়ে গেল। দিনের আলোয় এই প্রথম দেখল মিতাকে পার্থ। এত কাছে, এত কষ্ট করে আগে কখনো ওকে দেখবার সুযোগও হয়নি যেমন, তেমনি আজকের মতো এমন অকপটে চেয়েও বুঝি দেখেনি পার্থ মিতাকে। আর আজকের মিতার মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পার্থর যেন মনে হচ্ছিল মিতার মুখের মধ্যে কোথায় যেন একটা চেনা স্মৃতি জড়িয়ে আছে। ওই চোখ, ওই নাক, ওই ওষ্ঠ, ওই চিবুক, আর চিবুকের নিচে কালো তিলটি বাম দিকে, অস্পষ্ট একটা স্মৃতি যেন। অন্যমনস্ক পার্থ যেন নিজের চিন্তার মধ্যেই তলিয়ে যায়। একটা হারানো সুর মনের মধ্যে গুনগুনিয়ে ফিরতে থাকে। চমক ভাঙল পার্থর অনিতার ডাকে। মা তখন থেকে খেতে রাখছেন, খেতে যাবেন না? কে? ও অনু। মা ভাত নিয়ে বসে আছেন। গঙ্গা স্নান করে ফিরলে কখন তোমরা? সে তো অনেকক্ষণ। তা ঘর থেকে বের হয়ে গেল। অনিতার মুখখানি যেন কেমন শুকনো শুকনো মনে হলো। আজকাল অনিতার সঙ্গে বড় একটা তার কথাবার্তা হয় না। অনিতা যেন তাকে এড়িয়ে এড়িয়েই চলে। আহারে বসে আবার যেন পার্থ অন্যমনস্ক হয়ে যায়। হঠাৎ মার কণ্ঠস্বরে পার্থ চমক ভাঙে। ছানার ডালনাটা কেমন হয়েছে রে? ভালো। কে রেঁধেছে জানিস? তুমি বুঝি? না, অনু। সত্যি মেয়েটার এত গুণ। ও না থাকলে নিচের ওই বুড়ো ভদ্রলোকের যে কী অবস্থা হতো। তা ওরা নিচের তলায় ছিল বলে একরকম কেটে যাচ্ছিল। সামনের মাসটাকে যে কি করে কাটাবো তাই ভাবছি। কেন, ওরা কি এ বাড়ি থেকে চলে যাচ্ছে নাকি? তাই তো শুনছি। বাহিরে মফস্বলে স্কুলে নাকি অন্য ভালো একটা চাকরি পেয়েছে, সেখানেই কোয়ার্টার দেবে। পার্থ আর কোনো কথা বলে না, নিঃশব্দে আহার শেষ করে উঠে যায়। অনুরা তাহলে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? অনেক দিন একত্রে এই বাড়িতে ওরা ছিল। তাছাড়া অনুরা থাকার জন্য মার সম্পর্কে পার্থ অনেকটা বুঝি নিশ্চিন্তও ছিল। হোটেলের কাজ সেরে ফিরতে অনেক রাত হয়, জানে বাড়িতে অনু আছে, কোনো চিন্তা নেই। ওরা চলে গেলে কে আসবে না আসবে, তাদের সঙ্গে কী রকম মিল হবে না হবে কে জানে। বিকেলের দিকে কথায় কথায় পার্থ মৃন্ময়ীকে বলে, কলকাতায় তো আরও কত স্কুল আছে মা, চেষ্টা করলে এখানেই তো ভালো চাকরি পাওয়া যেতে পারে। এখান থেকে যাবার দরকারই বা কী? আমারও ইচ্ছে নয় পার্থ ওরা যায়। তাছাড়া মেয়েটার ওপরে কী যে মায়া পড়ে গিয়েছে, তাই তো ভেবেছিলাম ওর সঙ্গে যদি তোর বিয়ে দিতে পারতাম। এ তুমি কি বলছো মা? আমাদের সজাত পাল্টি ঘর। তাছাড়া আমার তো মনে হয় অনুর মতো হাজারে অমন একটি মেয়ে মেলে না। তা বাছা, তুমি যে কি এক অসম্ভব ধনুক ভাঙা পণ করে বসে আছো। কোথাকার কে জাত ধর্ম কুল কিছু জানা নেই। তবু তো বলছি মা তোমাকে, মন্ত্র পড়ে যখন তাকে একবার স্ত্রী বলে স্বীকার করেছি, সেই আমার স্ত্রী। মৃন্ময়ী আর কিছু বললেন না।
ঘর থেকে বের হয়ে গেলেন। ওই দিনই রাত্রে ফিরবার পর অনিতা এসে দরজা খুলে দিয়ে যখন নিজের ঘরের দিকে চলে যাবার জন্য পা বাড়িয়েছে, পার্থ তাকে ডাকলো, অনু। ফিরে দাঁড়ায় অনিতা, বলে, আমাকে কিছু বলছিলেন? হ্যাঁ, তুমি শুনলাম মফস্বলের কোন এক স্কুলে চাকরি নিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ। অনেক বেশি মাইনে বুঝি সেখানে? খুব বেশি নয়, তবে ফ্রি কোয়ার্টার দেবে। নাই বা নিলে সে চাকরি অনু? মৃদু এসে অনিতা বলে, কিন্তু কেন বলুন তো? মা তোমাকে কীরকম ভালোবাসেন জানো তো? মা একেবারে একা পড়ে যাবেন। বাড়ি তো আর খালি থাকবে না, নতুন কেউ না কেউ আসবে। তা হয়তো আসবে, তবু তোমাদের সঙ্গে এতদিনকার জানাশোনা ছিল, তাদের সঙ্গেও আবার জানাশোনা হবে। অনিতা কথাটা বলে আর দাঁড়ালো না, নিজের ঘরে ঢুকে গেল। সিঁড়ির আলোতে পার্থর মনে হলো শেষের দিকে অনিতার চোখের কোল দুটো যেন চিকচিক করছিল। ব্যাপারটা ঠিক বুঝতে পারে না পার্থ। সত্যি কি অনিতার চোখে সে জল দেখেছিল? অন্যমনস্ক পার্থ সিঁড়ি ভেঙে ওপরে উঠে যায়। অনিতার সঙ্গে অনেক দিনের পরিচয়, একই বাড়িতে থাকার দরুন, এবং উভয়ের মধ্যে হৃদ্যতা যে একটা এতদিনে গড়ে ওঠেনি তাও নয়, কিন্তু তার বেশি তো কিছুই নয়। কোনো দিন কোনো দুর্বলতাই তো সে আজ পর্যন্ত অনুভব করেনি অনিতার প্রতি। তবে কি অনিতা তাকে মনে মনে ভালোবেসেছে? পরক্ষণেই মনে হয়, না না, এইসব পার্থ কী ভাবছে। অনিতার মতো শান্ত মিতবাক মেয়ে, সে ভুল করেছে। অনিতার সম্পর্কে সে ভুল করেছে, কিন্তু ভুলটা তার দিন দুই বাদে মাই ভেঙে দিলেন। বিকেলের দিকে বেরোবে বলে প্রস্তুত হচ্ছে পার্থ, মৃন্ময়ী এসে ঘরে ঢুকলেন। কিছু বলছিলে মা? বলছিলাম, অনুকেই তুই বিয়ে কর বাবা। মা? হ্যাঁ, এতদিন বলি করেও তোকে বলতে পারিনি। সত্যি মেয়েটা যে তোকে ভালোবাসে রে। অমন বউ পাওয়া ভাগ্যের কথা। আমি বলছি, এই বিয়েতে তুই সুখী হবি। আর দুপুরবেলা তুই ঘরে ছিলি না, ওকে তোর ঘরটা গুছিয়ে দিতে বলেছিলাম। এসে দেখি তোর ওই ফটোটা সামনে দাঁড়িয়ে অঝর ঝড়ে কাঁদছে। সে রাত্রেও আবার মিতা পার্থকে সেই গঙ্গার ধারে বটগাছটির তলায় ধরে নিয়ে এসেছিল। শ্রাবণ রাত্রির আকাশে মেঘের লুকোচুরি চলেছে। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, বাতাসে তারই আর্দ্রতার আভাস। তখন থেকেই লক্ষ্য করছি কি যেন আপনি ভাবছেন। কি ভাবছেন এত বলুন তো? মিতা শুধায়। কি আবার ভাববো? একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবেন না তো? রাগ করতে পারি এমন কথা জিজ্ঞাসাই বা করবেন কেন? একটা গল্প শুনবেন? গল্প? পার্থ বলে, হ্যাঁ, নতুন আমি যে বইটায় অভিনয় করবার জন্য কন্ট্যাক্ট করেছি, সেই বইয়েরই গল্প। গল্পের নায়িকার চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে, আপনাকে তাই শোনাতে চাই। আপনার কেমন লাগে? কিন্তু গল্পের আমি কি বুঝবো? শুনুনই বা আগে, বলে একটু হেসে মিতা বলতে শুরু করে। একটি 9 বছরের মেয়েকে একটি ডাক সাইটে বারবনিতা কুড়িয়ে এনেছিল প্রয়াগের মেলা থেকে একসঙ্গে। চকিতে পার্থ মিতার মুখের দিকে তাকায় চমকে। মিতা বলে চলে, মেয়েটিকে সেই স্ত্রী লোকটি মানুষ করতে লাগলো মায়ের মতো করে। কিন্তু তখনও সেই মেয়েটি বুঝতে পারেনি যে সেই স্ত্রী লোকটির মনে একটা কুমতলব আছে। কুমতলব? হ্যাঁ, তারই ব্যবসায় ওই মেয়েটিকে সে নিযুক্ত করবে মনে মনে ভেবেছিল। তারপর মেয়েটি ঘটনাচক্রে স্ত্রীলোকটির মতলব একদিন অন্তরালে থেকে শুনতে পায়, এবং শুনে সে যেন একেবারে কাঠ হয়ে যায় ভয়ে আতঙ্কে। কিন্তু ওই স্ত্রীলোকটি ভীষণ ধূর্ত। মেয়েটির হাবভাব থেকে তার বোধহয় সন্দেহ হয়, তাই সে একটা বড় রকমের চাল জানে। মেয়েটিকে বলে সে তার বিয়ে দেবে। পার্থ সমস্ত ইন্দ্রিয় সজাগ করে যেন মিতার গল্প শুনতে থাকে। মিতা বলে চলে, মেয়েটা এমন বোকা যে সেই কথায় বিশ্বাস করে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এতদিন সে অনিশ্চয়তার মধ্যে ভেসে ভেসে চলেছিল, এবার সে স্বামী পাবে, ঘর বাঁধতে পারবে। কিন্তু হায়, তখন তো সে জানতো না যে সুখের স্বপ্ন তার বাতাসেই মিলে যাবে। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস যেন রোধ করে মিতা। অন্যমনস্ক হয়ে সামনের গঙ্গার দিকে তাকায়। ভাসমান মেঘের ফাঁকে ফাঁকে চাঁদ উঁকি দিচ্ছে। জোয়ার এসেছে বুঝি। ঢেউগুলো এসে পাড়ের ওপর ছল ছল ছলার শব্দে ভাঙছে। তারপর বিয়ে হলো। সহসা একসময় প্রশ্ন করে পার্থ, হ্যাঁ বিয়ে? হ্যাঁ হলো বই কি। টাকার লোভে একজন এলো তাকে বিয়ে করতে, কিন্তু বিয়ের পর বলেছিল
আর তাকে সে ছেড়ে যাবে না। কিন্তু সারা রাত তারা জেগে থাকবে বলেও কেউ জেগে থাকতে পারল না। কি ঘুম যে পেয়েছিল! ভোরে ঘুম ভেঙে দেখল শূন্য শয্যায় সে একা শুয়ে। এই পর্যন্ত শুনেই পার্থ যেন স্থানকাল সব ভুলে যায়। মিতার একখানি হাত চেপে ধরে ব্যাকুল কণ্ঠে বলে, এ এ গল্প তুমি কোথায় কোথায় শুনেছ? কেন বলো তো, বলো বলো, কে বলেছে এ গল্প তোমাকে? তুমি? কি হলো? এ তো একটা বইয়ের গল্প। কিন্তু ততক্ষণে পার্থ নিজেকে সামলে নিয়েছে। নিজের প্রগল্ভতায় নিজেই লজ্জিত হয়ে পড়েছে। মিতার হাতখানি কিন্তু তখনও পার্থর হাতের মধ্যে ধরা। অনেকক্ষণ তারপর দুজনার একজনও কোনো কথা বলে না। পার্থ, বলো, কেমন লাগলো গল্পটা? ভালো, কিন্তু শেষটা তো বললে না। তারপর মেয়েটির কি হলো? মেয়েটির? হ্যাঁ, স্বামী সম্পর্কে তার কি ধারণা? সত্যি কি সে ভেবেছিল স্বামী তার কথা রাখেনি? সত্যি তাকে ত্যাগ করে চলে গিয়েছিল? তা তো জানি না। জানো না? না, সেই স্বামীর সঙ্গে তো আর তার দেখাই হয়নি। তারপরে জানি না। গল্পের ওই পর্যন্তই আমি জানি। কিছুক্ষণ তারপর আবার দুজনেই স্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই। পার্থই তারপর এক সময় বলে, রাত অনেক হলো, উঠবে না? হ্যাঁ, চলো। কয়েকদিন থেকে যে সন্দেহটা অনুক্ষণ পার্থর মনের মধ্যে পীড়া দিচ্ছিল, সেটা নিরসন হলো না। মনের কথাটা বলি বলি করে উত্থাপন করতে পারল না, বলতে পারল না যেন কিছুতেই। দ্বীপপরাণে সেদিন একাকিনী ঘরের মধ্যে বসে মৃন্ময়ী মহাভারত পড়ছিলে। অনিতা স্কুলে গিয়েছে, পার্থও বাড়িতে নেই। অনিতার ছোট ভাই ও একটা ছেলে সদরের সামনে বসে খেলছিল। মিতা এসে তাদের সামনে এসে দাঁড়ালো। অনিতার ভাই নিতু জিজ্ঞাসা করে, কাকে চান? পার্থবাবু বাড়িতে আছেন জানো? না, পার্থদা তো বাড়িতে নেই। তোমার দিদি অনিতা দেবী? দিদি তো এখন স্কুলে। পার্থবাবুর মা? তিনি ওপরে আছেন। যান না, ওপরে সোজা চলে যান। পূর্বে একদিন মিতা এ বাড়িতে এসেছে। এ বাড়ি তার চেনা। সোজা মিতা সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। প্রথম যে ঘরটা, সেই ঘরেই বসেই মৃন্ময়ী মহাভারত পড়ছিলেন। দরজার সামনে জুতোটা খুলে রেখে মিতা এসে ঘরে ঢুকল। পদশব্দে মুখ তুলে সামনে মিতাকে দেখে বিস্মিত হয়ে যান মৃন্ময়ী। বিস্ময় তার আরও বেড়ে যায় যখন মিতা এসে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। আহা, থাক থাক, বেঁচে থাকো মা। কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না মা। কে মা তুমি? আমি মিনতি। আপনি বোধহয় পার্থবাবুর মা। হ্যাঁ, পার্থর কাছে এসেছো বুঝি? কিন্তু সে যে কখন ফিরবে তার তো কিছুই ঠিক নেই মা। কথায় কথায় দুজনার মধ্যে দেখতে দেখতে আলাপ জমে ওঠে। এক সময় মিতা বলে, আপনার ছেলের বউকে দেখছি না মা, সে বুঝি বাড়িতে নেই? ছেলের বউ? সে কপাল করে কি এসেছে মা? কোনো এক ডাইনিরা কবে নাকি ওর সঙ্গে কোন এক ডাইনির বিয়ে দিয়েছিল, সেই ডাইনির পথ চেয়েই আজও ও বসে আছে। সে কি মা? সে দুঃখের কথা বলো কেন মা? জানা নেই, শোনা নেই, জাত ধর্ম নেই, কার না কার মেয়ে। তুমিই বলো তো মা, এমন বিচিত্রী কথা কখনো শুনেছ? 500 টাকা হাতে গুনে দিয়ে কার না কার সঙ্গে ধরে বিয়ে দিলে, ও কি আবার একটা বিয়ে নাকি? তা আপনি ছেলেকে আবার বিয়ে করতে বললেও তো পারেন মা। তা কি বলিনি ভেবেছ? এই তো আমাদের নিচের তলায় আমাদের সজাত পাল্টা ঘর, অমন লক্ষ্মীর মতো একটি মেয়ে আছে। মেয়েটাও কি কম ভালোবাসে না কেউকে? তা কে কার কথা শোনে? মরুগ্গে যাক, কপালে অনেক দুঃখ আছে। আমি আর কি করব? নইলে এমন লক্ষ্মী কেউ পায়ে ঠেলে? আমি আজ উঠি মা। উঠবে? এসো। তা পার্থ এলে কি বলবো? বলবেন বলবেন মিনতি এসেছিল। গলিপথের মাঝামাঝি আসতেই সহসা অপরিচিত কণ্ঠের সম্বোধনে চমকে ওঠে মিতা। শুনছেন? আমাকে বলছেন? কথাটা বলে মুখ তুলে চাইতেই দেখে অনিতা তার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি আমাকে চেনেন? স্বনামধন্যা অভিনেত্রী মিতা রায়কে চেনাটা কি এতই কষ্ট? তারপর একটু থেমে বলে, যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলুন। কিন্তু এখানে রাস্তায় দাঁড়িয়ে তো সে কথা বলা চলে না। চলুন সামনের পার্কটায় বসি গে। বেশ তো, চলুন। মিতার বেশ একটু কৌতূহলী হয়। কি বলতে চায় অনিতা তাকে? দুজনে এসে সামনের পার্কে একটা বেঞ্চিতে পাশাপাশি বসে।
কিন্তু চুপ করেই থাকে অনিতা। মিতা বলে, কই, কি বলবেন যে বলছিলেন অনিতা দেবী? আপনি আমার নাম জানেন? মৃদু হেসে মিতা জবাব দেন, জানি বই কি, কিন্তু কি বলবেন বলছিলেন? পার্থবাবুর সব পরিচয় আপনি জানেন? কেন বলু তো? না, তাই জিজ্ঞাসা করছি। তা কিছু কিছু জানি বই কি। তা যদি জানেন তো তাকে নিয়ে নিষ্ঠুর খেলা খেলছেন কেন? নিষ্ঠুর খেলা খেলছি? তা নয় তো কি, আপনাদের সবটাই তো খেলা, সবটাই তো অভিনয়। আপনার বুঝি এই ধারণা অনিতা দেবী, যে পর্দায় আমরা অভিনয় করি বলে জীবনটাও আমাদের অভিনয়? তাছাড়া কি, আজ খেয়াল হয়েছে ওকে নিয়ে খেলছেন, আবার দুদিন বাদে শখ যখন মিটে যাবে দূরে সরে যাবেন। প্রচুর পয়সা আছে, প্রচুর অবকাশ, প্রচুর শখ আছে আপনাদের, কিন্তু থামুন থামুন, চেঁচিয়ে ওঠে সহসা মিতা। না, কেন থামবো? এ নিষ্ঠুর খেলা আপনাকে বন্ধ করতে হবে। আপনি হয়তো জানেন না যে ওর সঙ্গে আমার বিয়ে সব ঠিক হয়ে গিয়েছে। সহসা এবারে মিতা বলে, না, কখনোই তা আপনি করতে পারবেন না। কেন বলুন তো? আপনার আদেশে না আপনার ভয়ে? তার কোনোটাই নয়। তবে দেখুন মিতা দেবী, আমি বলছি এ পথ আপনাদের নয়। যে বাহিরের জীবনের সঙ্গে আজ আপনি পরিচিত, সে পরিচয় নিয়ে ঘর বাঁধতে যাওয়া আপনার বিড়ম্বনাই হবে। দুদিনেই হয়তো শখ মিটে যাবে, ঘর হয়ে উঠবে বাঁধন। আপনি ভুল করছেন অনিতা দেবী। ভালোবেসে স্বেচ্ছায় আমি ঘর বাঁধতে চলেছি। ভালোবেসে? হ্যাঁ, সত্যি বলছেন? পার্থবাবুকে আপনি ভালোবাসেন? এ আপনার দুদণ্ডের খেয়াল বা চোখে নেশা নয় তো? না, সত্যি আমি তাকে ভালোবাসি। কয়েকটা মুহূর্ত, এরপর অনিতা নির্বাক থাকে। তারপর মৃদু কণ্ঠে বলে, সত্যি তাহলে আপনি তাকে বিয়ে করে ঘর বেঁধে সুখী হতে চান? চাই। তবে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করুন, চিরদিন এমনি করেই তাকে ভালোবাসবেন। আজ যেমন তাকে ভালোবাসি, চিরদিনই তেমনি বাসব। উঠে দাঁড়ালো অনিতা। মৃদু কণ্ঠে বললে, না জেনে রূঢ় ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন মিতা দেবী। নিশ্চয়ই করব। তবে আপনিও যাবার আগে একটি কথা জেনে যান, অভিনেত্রীও নারী, আপনাদের মতো তারাও ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে। অনিতা আর দাঁড়ালো না, ধীর পদে পার্ক থেকে বের হয়ে গেল। মিতা কিন্তু তারপরও অনেকক্ষণ সেখান থেকে উঠতে পারে না। সহসা একসময় তার দু চোখ জলে ঝাপসা হয়ে যায়। আপন মনেই সে বলে ওঠে, ভয় নেই অনু, তোমার এত বড় ভালোবাসা মিথ্যে হবে না। পার্থ তোমারই, তুমি তাকে পাবে, নিশ্চয়ই পাবে। ইতিমধ্যে কখন একসময় সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঝাপসা এসেছে, টেরও পায়নি মিতা। কর্পোরেশনের লোক মই কাঁধে পার্কে বাতিগুলো একে একে জ্বালিয়ে দিচ্ছে। পার্থ ঘরে এসে ঢুকতেই মা মিনমুনি সামনে এসে দাঁড়ালেন। হ্যাঁ রে, মিনতি মেয়েটা কে রে পার্থ? মিনতি? হ্যাঁ, সে যে তোর খোঁজে আজ দুপুরে এসেছিল। আহা, কি রূপ, যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী। চমকে ওঠে পার্থ মার শেষের কথায়, এবং বিদ্যুৎ চমকের মতোই একটা সম্ভাবনা মনের মধ্যে উঁকি দিয়ে এবং মনের শেষ সংশয়টুকুর অবসান ঘটিয়ে তাকে পর মুহূর্তে বিমূঢ় করে দেয়। সত্যি বলছো মা, মিনতি এসেছিল? হ্যাঁ, কত কথা বললে, মা বলে ডাকলো, মা বলে ডাকলো। আর আর কোনো কথা বলেনি মা? কত কথাই তো বললে, সব কি আর মনে আছে? আমি আসছি মা। সেই আবার কোথায় চললি? পার্থ মার এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল দ্রুত পদে। সিঁড়িতে অনিতার সঙ্গে দেখা হয়ে গেল। পার্থবাবু? কিন্তু যেন সে আজ শুনেও শোনে না পার্থ। তত্তর করে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। হতভম্ব অনিতা পার্থর গমনপথের দিকে চেয়ে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকে নির্বাক হয়ে। ফিরে এলো মিতা তার বাড়িতে। সত্যিই তো সে অভিনেত্রী, সে তো শুধু অভিনয়ই করে। তার ভালোবাসাকে লোকে বিশ্বাস করবে কেন? রূপালী পর্দার বুকে ক্ষণিক সে হাসি কান্না ভালোবাসার মতোই বুঝি তাদের হাসি কান্না ভালোবাসাটাও শুধুমাত্র অভিনয়। অভিনয়, অভিনয় বই কি, তার চাওয়াটাও অভিনয়, পাওয়াটাও অভিনয়। সমাজ বহির্ভূত চিহ্নিত জীব তারা। অনিতা ঠিকই বলেছে, হাজার হাজার লালসাদীপ্ত দৃষ্টির কলুষতায় শুধু দেহ কেন, মনও কি তার কলুষিত হয়নি? হাস্যে লাস্যে কটাক্ষে শত শত জনচিত্তকে বিমোহিত করে আসেনি কি সে এই দীর্ঘদিন ধরে? তবে সাধারণ একজন বারনারীর সঙ্গে তার পার্থক্যটা কোথায়? সত্যি সত্যিই নেই তার কোনো অধিকার, কোনো গৃহস্থ ঘরে বধূ বেশে প্রবেশে, সমাজের কোলে সূচি স্নিগ্ধ অন্তঃপুরে পা ফেলবার।
অনিতা পার্থকে ভালোবাসে। পার্থকে নিশ্চয়ই সে সুখী করতে পারবে। অনিতার এত বড় ভালোবাসাকে কোন অধিকারে সে অস্বীকার করবে? কিন্তু এই শহরেও সে আর থাকতে পারবে না। একটা সুটকেসের মধ্যে তাড়াতাড়ি কিছু কাপড় গুছিয়ে নিয়ে, কিছু টাকা সুটকেসের মধ্যে ভরে নিয়ে পার্থের নামে একখানা চিঠি লিখে রেখে কাঞ্চিকে ডাকল। কাঞ্চি, আমি বেরুচ্ছি। কোথায় যাবি তা জানি না। এই চিঠিটা পার্থবাবু এলে তাকে দিবি। অন্য কাউকে চিঠিটা দিস না কিন্তু। না, কিন্তু তুই কবে ফিরবি জানি না। আর এই নিয়ে যাবি। যতদিন না ফিরি সব দেখাশোনা করবি। গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল মিতা। মিতা বের হয়ে যাবার ঘণ্টাখানেক বাদেই পার্থ এসে হাজির হলো হন্তহন্ত হয়ে। পার্থ সারা পেয়ে কাঞ্চি এসে সামনে দাঁড়ালো। তোমার মাইজিকে একবার ডেকে দেবে কাঞ্চি? মা তো নেই বাবু। নেই? না, দাঁড়ান বাবু, মাইজি আপনার নামে একটা চিঠি রেখে গিয়েছেন। কাঞ্চি চিঠিটা এনে দিল। ছোট সংক্ষিপ্ত চিঠি। পার্থ, চললাম। কোথায় যাচ্ছি জানি না। একটা অনুরোধ, অনিতা সত্যিই তোমাকে ভালোবাসে। তাকে বিবাহ করো। তোমার বিবাহের সংবাদ পেলে আবার ফিরব, তার আগে নয়। ইতি মিনতি। পাথরের মতো চিঠিটা হাতে দাঁড়িয়ে থাকে পার্থ। কেন সে এত দেরি করল? বুঝতে পারার সঙ্গে সঙ্গে কেন সে মিনতির সামনে এসে দাঁড়ায়নি? কেন বলেনি, আজও তোমার জন্য আমি অপেক্ষা করছি মিনু, চলো তুমি আমার ঘরে, আমার গৃহলক্ষ্মী। সারাটা রাত পার্থ কেবল সারা শহরটা ঘুরে ঘুরে বেড়ালো অনির্দিষ্টভাবে। কোথায় মিনতি কে জানে। মিনময়ী বলেন, কি হয়েছে তোর পার্থ? কিছু হয়নি মা। দিবারাত্র বাইরে বাইরে কোথায় থাকিস? কেন বিরক্ত করছো মা? আমাকে একটু একা থাকতে দাও। লক্ষ্মী বাবা আমার, কি হয়েছে তোর? আমাকে বল। কিছু হয়নি মা, কিছু হয়নি। দিনের মধ্যে অন্তত দুবার যাবি পার্থ মিতার বাড়িতে। কাঞ্চি, তোমার মাইজি ফিরেছে? নেই তো বাবুজি। যেসব বইতে মিতার কন্ট্যাক্ট ছিল অভিনয় করবার, তার প্রডিউসাররা সব মাথায় হাত দিয়ে বসেছেন মিতা রায়ের আকস্মিক অন্তর্ধানে। তারাও চতুর্দিকে মিতার অনুসন্ধান করে ফিরছে। কিন্তু কোথায় যে মিতা তার গাড়ি নিয়ে ডুব দিল, কোথায় যে আত্মগোপন করল, কোনো সন্ধানই নেই তার। পার্থ হোটেলে আর যায় না। তাদের লোক প্রত্যহ এসে ঘুরে যায়। মিনময়ী ছেলের রকম সকম দেখে যেন দিশাহারা হয়ে পড়েন। এদিকে যত দিন যেতে থাকে, মিতার ওপর একটা প্রচণ্ড অভিমান পার্থর বুকের মধ্যে সঞ্চিত হয়ে গুমরাতে থাকে। মিতা সব বুঝে, সব জেনেও তাকে কথা বলবার পর্যন্ত অবকাশটুকু দিলে না। এমনি করে তাকে কিছু না জানিয়ে দূরে চলে গেল। বেশ, তবে তাই হোক। মিতা যদি তাকে ভুলতে পেরে থাকে, সেই বা কেন মিতাকে ভুলতে পারবে না? মিতা যদি এমনি করে দূরে সরে যেতে পারে, সেই বা কেন তার পিছনে পিছনে আর ছুটে বেড়াবে? তার এই দীর্ঘ 9 বৎসরের প্রতীক্ষার কোনো মূল্যই যদি মিতার কাছে না থাকে, সেও চায় না আর মিতাকে। সে অনিতাকেই বিয়ে করবে। অনিতা তাকে ভালোবাসে। অনিতাকেই সে গ্রহণ করবে। অভিনেত্রী কি না, তাই তার এত বড় নিঃস্বার্থ ভালোবাসাকে এমনি নিষ্ঠুরভাবে পায়ে দোলে চলে গেল মিতা। সেদিন সারা রাত পার্থ ঘরের মধ্যে পায়চারি করে ফিরতে লাগলো। ওদিকে নিচের তলায় অনিতারা সব বোঝ কাজ করছে। পরশু সকালেই তারা এ বাসা ছেড়ে চলে যাবে। ভোরবেলা সারাটা রাত্রি বিনিদ্র কাটিয়ে রুক্ষ চুল শুষ্ক মুখ পার্থ গিয়ে তার মার ঘরে ঢুকল। মা, কী রে? তোমার কথায় আমি রাখবো মা। কি? তোমার মনোনীতা পাত্রী অনিতাকে আমি বিয়ে করব। আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন মিনময়ী। বলেন, সত্যি? সত্যি বলছিস পার্থ? সত্যি তুই অনুকে বিয়ে করবি? হ্যাঁ মা। দাঁড়া বাবা, নিচে খবরটা দিয়ে আসি। ছুটে গেলেন মিনময়ী অবিনাশবাবুর ঘরে। এক পাশে দাঁড়িয়ে বৃদ্ধ অবিনাশবাবু সব তদারক করছিলেন। অনিতা সব বোঝকাজ করছিল। অবিনাশবাবু? কে? ও আপনি? আসুন। ও সব বাঁধা ছাতা এখন বন্ধ করুন। রাত্রির বিয়ের সব জোগাড় করুন। ব্যাপারটা সম্যক উপলব্ধি না করতে পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন অবিনাশ ঘোষাল মিনময়ীর মুখের দিকে। আমার মুখের দিকে অমন করে চেয়ে আছেন কি? আপনার নাতনিটিকে আমি পুত্রবধূ রূপে চাই। সত্যি? সত্যি বলছেন? মিথ্যা কেন বলবো? দেরি আমার সইবে না। এ মাসেরই প্রথম লগ্নে বিয়ে দিতে চাই আমি। অনিতা সহসা ওই সময় বাধা দেবার চেষ্টা করে। কিন্তু মাসিমা। তুই আবার কথা কইতে আসিস কেন মুখ পুরি? তুই থাম। কিন্তু মাসিমা, এ যে হবার নয়। পার্থবাবু যে। কি হবার নয়?
আর কি হবার সেটা আজ তোর কাছ থেকে আমার জানতে হবে। আমি চললাম অবিনাশবাবু, ঠাকুরমশাইকে দিয়ে দিনক্ষণটা দেখিয়ে আসি। মৃন্ময়ী বের হয়ে গেলেন। 5 দিন পরে যে প্রথম রাত্রিতে লগ্ন, সেই লগ্নেই বিয়ে দেবেন একেবারে স্থির করে এলেন। বিশ্বাস নেই তার ছেলেকে। একবার যখন স্বীকার করেছে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা চুকিয়ে ফেলাই ভালো। বলা যায় না ছেলের মতিগতির কথা। ভরসা করেন না তিনি আর ছেলেকে। আসন্ন উৎসবে যেন সাড়া পড়ে গেল ছোট বাড়িটায়, কিন্তু অনিতা মনে শান্তি পায় না। পার্থর সঙ্গে নিরালায় অন্তত একবার তার দেখা হওয়ারও প্রয়োজন। কিন্তু পার্থ যে বাড়িতে কখন আসে কখন যায় তাকে ধরাই যাচ্ছে না। বিয়ের 2 দিন আগে অনিতা জেগে বসে থাকে পার্থের প্রতীক্ষায়। যেমন করে হোক পার্থর সঙ্গে একবার দেখা করতেই হবে। রাত 12টায় পার্থ সে রাত্রে বাড়ি ফিরে এলো। কান পেতেছিল অনিতা। দরজা খুলে দিয়ে পার্থ সামনাসামনি দাঁড়ালো অনিতা। আপনার সঙ্গে আমার 2টো কথা ছিল। কি অনু, এ আপনি কি করলেন? কেন, কি করলাম? মিতা, তুমি কতটুকু মিতা সম্পর্কে জেনেছ জানি না অনু, তবে একজন অভিনেত্রীকে আমি বিয়ে করব, শেষ পর্যন্ত এ কথাটা তুমি ভাবলেই বা কী করে? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, আর সব কথা তোমাকে আমি বলতে পারছি না, পরে সবই জানতে পারবে। তবে একটা কথা, মিতা সম্পর্কে জেনো, তোমার কোনো কিন্তুই থাকার প্রয়োজন নেই। এখনও সময় আছে, এখনও ভেবে দেখুন। ভেবে এই বিয়েতে আমি স্বেচ্ছায় মত দিয়েছি অনু, তবে তোমার দিক থেকে যদি কোনো দ্বিধা থাকে বলো, এ বিয়ে আমি বন্ধ করে দেব। অনিতা কি জবাব দেবে ও কথা, ওর শুরুতে 2টি চক্ষু তার ঝাপসা হয়ে যায় শুধু। শেষ পর্যন্ত বিয়ের দিন এসে গেল। ছোট বাড়িতে বিয়ে হতে পারে না, তাই অবিনাশবাবু গলির মোড়ে একটা বাড়ি কয়েকদিনের জন্য ভাড়া নিয়েছেন। নাতনির বিয়ে, তাই আগের দিন থেকেই দরজায় সানাই বসিয়েছেন। সানাইয়ের শব্দটা গলিপথকে মুখর করে তুলেছে। রাত 8:30টায় লগ্ন। নিজের ঘরে সেজেগুজে পার্থ তার ঘরের মধ্যে বসে আছে। সব যেন কেমন শূন্য ফাঁকা মনে হয় পার্থ। বারবার সেই 2 দিনের পরিচিত বিশেষ একখানি মুখই মনে পড়ে পার্থ। কিন্তু না, সে আর ভাববে না। কেন সে ভাববে? এমন সময় মৃন্ময়ী এসে ঘরে ঢুকলে। কে একটি মেয়ে তোর সঙ্গে দেখা করতে এসেছে পার্থ? মেয়ে? চমকে তাকায় পার্থ মায়ের মুখের দিকে। হ্যাঁ, কাঞ্চি নাকি তার নাম বলল। কোথায় সে? ব্যাকুল হয়ে উঠে দাঁড়ায় পার্থ। নিচে। পার্থ ছুটে তখনই নিচে নেমে গেল। এ কি কাঞ্চি, তুই? বাবুজি, শিগগিরই চলুন একবার আমাদের বাড়িতে। কেন, কি হলো? মাইজি আজ দুপুরে হঠাৎ ফিরে এসেছেন। তার আমি কি করব? কিন্তু দুপুরবেলা এখানে ফিরেই সেই যে আপনার বিয়ের খবর শুনে মদ খেতে শুরু করেছেন। কিন্তু আমার বিয়ের খবর পেলে কি করে? মাইজি ফিরেছে দেখে আমিই এসেছিলাম আপনাকে দুপুরে এখানে খবর দিতে। তারপর আপনার আজ বিয়ে শুনে চলে যাই ফিরে। কাঞ্চি? হ্যাঁ বাবুজি। তারপর মাইজি আপনার খবর শোধাতে থাকে। সে কথা বলার পর থেকেই ঘরে ঢুকে মদ খেতে শুরু করেছে। বোতলের পর বোতল শেষ হয়ে যাচ্ছে। বাধা দিতে গিয়েছিলাম, মেরে আমাকে ঘর থেকে বের করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আপনি একটিবার চলুন বাবু, নইলে মাইজি বাঁচবে না। দোহাই আপনার, পায়ে পড়ি। কাঞ্চিও হাউমাউ করে কেঁদে ফেলে। মুহূর্তকাল স্তব্ধ হয়ে পার্থ যেন কি ভাবে। তারপর বলে, চল। মা পিছন থেকে ডাকলো। কোথায় যাস পার্থ? আসছি মা, একটু পরেই যে বিয়ের লগ্ন, ওরা যে তোকে নিতে আসবে এখনই। বলো তাদের এখনই ফিরব। কাঞ্চিকে সঙ্গে নিয়ে পার্থ বের হয়ে গেল। বড় রাস্তাতে একটি ট্যাক্সি পাওয়া গেল। কাঞ্চিকে সঙ্গে নিয়ে পার্থ সেই ট্যাক্সিতে উঠে বসে। ঘরের দরজা বন্ধ। সোফার ওপর বসে মিতা গ্লাসের পর গ্লাস মদ পান করে চলেছে। পায়ের সামনে গোটা 4 খালি বোতল গড়াগড়ি খাচ্ছে। রক্তবর্ণ 2টি চক্ষু, মাথার চুল রুক্ষ পিঠময় ছড়িয়ে পড়েছে। শিথিল বাস। সহসা বদ্ধ দরজার গায়ে ধাক্কা ও পার্থ কণ্ঠস্বর শোনা গেল। মিনু, দরজা খোলো। মিনু লক্ষ্মীটি, দরজা খোলো, আমি পার্থ। কিন্তু ঘরের ভিতর থেকে মিতা কোনো সাড়া দেয় না। হাতের গ্লাসটার বাকি তরল পদার্থটুকু গলায় ঢেলে দিয়ে বোতলটা আবার তুলে নেয়। ওদিকে দরজায় মুহুর্মুহু পরাঘাত। দরজা খোলো মিনু, মিনু। কাঞ্চি কাঁদতে কাঁদতে বলে, দরজা ভেঙে ফেলুন বাবুজি, ও দরজা খুলবে না। মিনু, মিনু। সাড়া নেই তবু মিতার। অনেক কষ্টে দরজা ভেঙে শেষ পর্যন্ত পার্থকে ঘরে ঢুকতে হলো। মিনু,
না না, তুমি তুমি যাও। মিনু লক্ষ্মীটি শোনো। হাতটা ধরার চেষ্টা করে পার্থ মিতার। মিতা হাত ছাড়িয়ে নিয়ে বোতলটা তুলে নেয় গলায় ঢালবার জন্য। দুজনে ধস্তাধস্তে চলতে থাকে বোতলটা নিয়ে। মিতা যেন একেবারে ক্ষেপে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। কেন কেন এসেছো তুমি? গেট আউট। মিনু, নো নো, গেট আউট, গেট আউট। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মিতা পার্থকে। লজ্জা করছে না একজন অভিনেত্রী বাড়িতে আসতে? এখনো বের হয়ে যাও বলছি, নইলে দারোয়ান ডেকে বের করে দেব। সহসা পার্থ প্রচণ্ড এক চর বসে দিল মিতার গালে, এবং চরটা খাওয়ার সঙ্গে সঙ্গেই যেন দপ করে নিভে গেল মিতা। সমস্ত মাতলাবি তার থেমে গেল হঠাৎ। তুমি তুমি আমাকে মারলে? ঝরঝর করে দু চোখ বেয়ে জল পড়ে মিতার। কোনো জবাব দেয় না সে কথার পার্থ। কেবল কাঞ্চির দিকে চেয়ে বলে, এগুলো ঘর থেকে নিয়ে যা কাঞ্চি। কাঞ্চি বোতলগুলো কুড়িয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় নিঃশব্দে। মিতা তখন সোফার উপরে বসে পড়ে দু হাতে মুখ গুজে ফুলে ফুলে কাঁদছে। পার্থ মিতার পাশে সোফায় বসে পড়ে। ক্রন্দনরতা অবনতমুখী মিতার মাথায় একখানে হাত রেখে ডাকে, মিনু। না না, আমি অভিনেত্রী, আমি অভিনেত্রী। না, তুমি আমার স্ত্রী। না না, তুমি জানো না, অনেক পাপ অনেক ক্লেদ এই শরীরে আমার জমা হয়েছে। তোমার পাশে দাঁড়াবার কোনো যোগ্যতাই যে আজ আর আমার নেই। নিশ্চয়ই আছে। তোলো, মুখ তোলো, চাও আমার দিকে। না না, মিনু। মুখ তোলে মিতা, জলে ভেজা দুটি চক্ষু। দোষ তো শুধু একা তোমারই নই মিনু, আমারও যে আছে। তোমার দোষ? নিশ্চয়ই। সে রাত্রে যদি ঘুমিয়ে না পড়তাম, তুমি তুমি তাহলে আমাকে কোনোদিন ঘৃণা করবে না? কেন ঘৃণা করব? সত্যি বলছো? সত্যি। ওদিকে রাতের প্রহরের পর প্রহর গড়িয়ে চলে। এক কোণে জলে তখনও সোহাগ প্রতীক। সানাই বাজছে তখনও। চিত্তির করা পিঁড়ির ওপর বসে অনিতা, লাজ বস্ত্রে ঢাকা মুখখানি, সর্বাঙ্গে লাল বেনারসি, কপালে চন্দন তিলক। অনিতার দু চোখের পাতায় ঘুম নেমে আসছে, কিন্তু কেমন করে সে ঘুমাবে? এ রাত কি ঘুমাবার? এ রাজ্যে শুধুই জেগে থাকার। এখানেই শেষ হলো ডাক্তার নিহারঞ্জন গুপ্তর লেখা গল্প বকুলগন্ধে বন্যা এলো। আজ শুনলেন উপন্যাসটির পঞ্চম অর্থাৎ অন্তিম পর্ব। নমস্কার।